আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা একইভাবে 200 ম্যাজিক রুলস এর আরেকটি ক্লাস করব। একইভাবে প্রিপোজিশন আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে প্রিপোজিশনের বাকি অংশটুকু আমরা আলোচনা করার চেষ্টা করব। সেই সাথে যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা সেই ক্লাসগুলো একটু দেখে নাও, তাহলে তোমার আত্মবিশ্বাসটা ঠিক থাকবে এবং ইংরেজি যে বেসিক বিষয়টা আছে সেটা প্রথম দিকের ক্লাসগুলো অবশ্যই করে নিবে। আজকে আমরা প্রিপোজিশনের একদম বেসিক আলোচনা করব, যেটা আমাদের কবিতার মধ্যে আছে। সেখান থেকে আমরা বেসিক কিছু বিষয় শেখার চেষ্টা করব। তো আমরা কবিতাটা তবুও আমরা একটু দেখে নেই, কবিতাটি তবুও আমাদের জন্য ভালো হবে, তারপর আমরা বিস্তারিত যাব। তাহলে দেখো, এখানে আমি সহজ কতগুলো বিষয় একটু আলোচনা করে দিচ্ছি, তারপর আমি বেসিক আলোচনায় যাব। বাহির থেকে ভিতরে ইনটু ব্যবহার করো রে, এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন তুমি বাইরে আছো, ঘরে যাচ্ছ, বা তোমার একটা রুমের মধ্যে যাচ্ছ, তাহলে গোয়িং ইনটু দ্য রুম, গোয়িং ইনটু দ্য রুম। তবে একটা কথা মনে রাখবে যে এন্টারের সাথে কখনো ইনটু হবে না প্রবেশ করার অর্থে, যেটা আমি একটু পরে আলোচনা করব। তাহলে এন্টারের সাথে প্রবেশ করার অর্থে ইনটু ব্যবহার করা যাবে না। হি এন্টার্ড ইনটু দ্য রুম এটা ব্যবহার করা যাবে না, বলতে হবে হি এন্টার্ড দ্য রুম। কারণ এন্টার অর্থই হচ্ছে ভিতরে প্রবেশ করা, তার কারণে তার জন্য ইনটু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম যে বাইরে থেকে ভিতরে ইনটু ব্যবহার করা যাবে বা করতে হবে। একইভাবে আবার যখন আমি পানিতে লাফ দিব সেক্ষেত্রেও ইনটু হবে, পুকুর বা নদীতে, তখনও সেম কথা, ইনটু ব্যবহার করতে হবে। আবার যখন আমি বের হয়ে আসব ভিতর থেকে বাহিরে, হয় আউট অফ, কবিতাটা একটু ভালো করে খেয়াল করো। বাহির থেকে ভিতরে ইনটু ব্যবহার করো রে, ভিতর থেকে বাহিরে হয় আউট অফ, অর্থাৎ তুমি ভিতর থেকে যখন বাইরে চলে যাবে তখন তোমাকে আউট অফ ব্যবহার করতে হবে। প্রিপোজিশন না বুঝলে মুড থাকবে অফ। তাহলে প্রিপোজিশন যখন না বুঝবে, এটা অফ মানে হচ্ছে আসলে বিচ্ছিন্ন থাকা, তোমার স্বাভাবিক মুড থেকে যখন বিচ্ছিন্ন থাকবে, এই জন্য আমি এটা শব্দটা ব্যবহার করেছি অফ, অর্থাৎ প্রিপোজিশন না বুঝলে মুড থাকবে অফ। লেগে থাকলে মানে স্পর্শ করে, একটু খেয়াল করে দেখো, স্পর্শ করে, লেগে থাকলে অন হয়, নইলে অ্যাবাভ, সিন্স ফর বোঝো না কেন নাও ভাব। তাহলে লেগে থাকলে তার মানে টেবিলের উপরে একটা বই আছে, একটা মোবাইল আছে, তারপরে ফ্যানটি সিলিং এর সাথে, এটা অন দা সিলিং হবে কিন্তু, তাই না? তারপরে ক্যালেন্ডার অথবা একটা ঘড়ি বা ওয়ালের সাথে, তাহলে সেক্ষেত্রে অন ব্যবহার করতে হবে, অন দা ওয়াল। এমনকি টেলিভিশন, এখন বর্তমান যে এলইডি টেলিভিশন গুলো আছে, সেগুলো কিন্তু আমরা কোথায় লাগাই দেখো, যে অর্থাৎ দেয়ালের সাথে লাগাই, তাহলে সেক্ষেত্রেও অন ব্যবহার করতে হবে। আবার ফ্লোরে আছে সেটাও অন, অর্থাৎ অনটা হচ্ছে সারফেস বা তল যেটা, সেটাকে আমরা অন ব্যবহার করব। তাকে লেগে থাকলে অন হয়, নইলে অ্যাবাভ, সিন্স ফর বোঝো না কেন না অভাব। এই সিন্স এর ফরের পার্থক্যটা আমরা এই একটু পরেই আলোচনা করছি বিস্তারিত। শুরু বুঝাতে সিন্স হয়, নইলে ফর, এখানে কিন্তু একটু করে বলা আছে দেখো, কোন সময় শুরু বুঝাতে সিন্স ব্যবহার করতে হয়, শুক্রবার থেকে, বুধবার থেকে, মঙ্গলবার থেকে, গত বছর থেকে, ঠিক আছে, অথবা আমরা বলতে পারি দেখো 1995 থেকে, ঠিক আছে, 2000 থেকে, তাহলে এটার ক্ষেত্রে আমাকে সিন্স ব্যবহার করতে হবে। আর যদি শুরু এবং শেষটা বলা থাকে তাহলে ফর। যেমন আমি 8টা থেকে তোমাদেরকে পড়াচ্ছি, তাহলে সিন্স হবে। কিন্তু আমি ধরো 1 ঘন্টা, 8টা এখন 9টা বাজে, তাহলে আমি মেপে বললাম 1 ঘন্টা ধরে পড়াচ্ছি, তখন সেটা হচ্ছে ফর। আরেকটা কথা মনে রাখবা, সিন্স এর বাংলা অর্থ হবে এখানে হতে বা থেকে। সিন্স এর বাংলা অর্থ হবে হচ্ছে হতে বা থেকে। আর ফরের বাংলা অর্থ হবে কি, জন্যে। ঠিক আছে, ফরের বাংলা অর্থ হবে জন্যে। আর সিন্স এর বাংলা হবে অর্থ হবে হতে বা থেকে। আর সরি, ফরের বাংলা হবে কি বলেছি, যে এমনিতেই জন্যে মিনিং, মানে ফরের মিনিং জন্যে, কিন্তু এই জায়গায় ফরের মিনিংটা হবে ধরে বা যাবত। আবারও বলছি, মিনিংটা একটু খেয়াল করো। ফরের মিনিং এমনিতেই জন্যে, ঠিক আছে, কিন্তু যখন সময় অর্থে, যে সিন্স আর ফর অর্থে ব্যবহৃত হবে, তখন ফরের দুটি মিনিং হবে, ঠিক আছে। একটি হচ্ছে তোমার ধরে, এবং আরেকটা হচ্ছে যাবত। আমরা বাংলায় যেভাবে বলি 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে বা 3 দিন যাবত বৃষ্টি হচ্ছে, তখন আমরা এই ফরটি ব্যবহার করব। আর ফরের আরেকটা মিনিং আছে, আমি বলেছি, সেটা হচ্ছে জন্যে। গতি বুঝাতে উপর দিয়ে ওভার, গতি বুঝাতে ওভার, নিচে হলে আন্ডার। কোনো কিছু যদি উপর দিয়ে যায়, একটা প্লেন একটা শহরের উপর দিয়ে গেল, প্লেনটি ঢাকার উপর দিয়ে গেল, চিটাগং এর উপর দিয়ে গেল, তাহলে আমরা ইংলিশে কি ব্যবহার করব, দ্য প্লেন ফ্লিউ ওভার চিটাগং বা ঢাকা। তাহলে উপর দিয়ে যদি যাওয়া বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব। এমনকি আমরা যে গ্রামে ছোটবেলায় আগে হাই জাম্প খেলতাম, একটা দড়ি ধরে রাখতাম, আমরা উপর দিয়ে জাম্প করতাম, সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব। একটা দেয়াল টপকে লাফ দিতে পারো, সেটা সেক্ষেত্রে ওভার হতে পারে। আর নিচে সেটা হবে আন্ডার। তাহলে নিচে যদি কোনো কিছু থাকে তাহলেও আন্ডার, নিচ দিয়ে যাবে তাহলেও আন্ডার। যেমন একটা বিড়াল টেবিলের নিচে বসে আসে, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। আর একটা বিড়াল টেবিলের নিচ দিয়ে যাচ্ছে, তাহলেও তা কি হবে, দ্য ক্যাট ইজ গোয়িং আন্ডার দ্য টেবল। দুইটাই ব্যবহার করা যাবে, ঠিক আছে। তাহলে স্থিতি এবং গতি উভয়ের ক্ষেত্রে সেম জিনিস, আন্ডার।
প্রিপোজিশন আসলেই খুব মজার। মাত্রা বুঝাতে বিলো, বিলো মানে স্তর বা লেভেল বোঝায়, স্তর। যেমন তুমি একটা ওই যে দেখবা যে চেক বইতে অনেক সময় লেখা থাকে সাইন, সাইন দিতে বলে যে বিলো, বিলো দ্য লাইন অথবা অ্যাবাভ দ্য লাইন, উপরে হলে অ্যাবাভ, নিচে হলে বিলো দ্য লাইন। ঠিক আছে? অথবা অধিকাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে, বিলো দ্য পভার্টি লাইন। তার মানে একটা স্তর আছে, মাত্রা আছে, সেটার নিচে বাস করে। তাহলে মাত্রা বুঝাতে বিলো প্রিপোজিশন শিখতে পেরে আমি আছি খুব ভালো। উপর থেকে নিচে হয় অন টু, গতি। তাহলে উপর থেকে নিচে হয় অন টু, এখানে আরো সহজ করে বললে যেখানে তোমার সংযোগটা ঘটবে তার আগে অন টু ব্যবহার করতে হয়। আর হাত থেকে মোবাইলটা পড়ে গেল, তাহলে অন টু দ্য ফ্লোর, অন টু দ্য ফ্লোর। তুমি খাট থেকে লাফ দিয়ে নিচে নামলে সেক্ষেত্রে অন টু হবে। তাহলে উপর থেকে নিচে হয় অন টু, সাথে বোঝাতে উইথ হয়, দিক বোঝাতে টু। আমরা জানি কোনো তুমি আমার সাথে কারোর সাথে, সেক্ষেত্রে উইথ ব্যবহার করি আমরা। উইথের আরো অনেক অর্থ আছে, আরো অনেক মিনিং আছে। আমরা আগে শিখেছি, আমরা গত ক্লাসে শিখেছি যে বস্তু দ্বারা হলে ইংরেজিতে উইথ ব্যবহার করতে হয়, সেটার একটা ব্যবহার আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। দিক বুঝাতে টু, দিক বুঝাতে টু অর্থাৎ নির্দিষ্ট গন্তব্যের দিকে ইংরেজিতে কি ব্যবহার করতে হবে? টু ব্যবহার করতে হবে। কোনো কিছুর ভেতর দিয়ে যেতে হয় থ্রু, মানে বাধা থাকলে থ্রু হবে। যেমন একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছ, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছ, ঠিক আছে? তার মানে যেখানে তুমি বাধা সম্মুখীন হবে সেক্ষেত্রে হচ্ছে থ্রু। তাহলে আমরা যেমন তুমি জঙ্গল, হি ইজ গোয়িং থ্রু দ্য ফরেস্ট, তাহলে সেক্ষেত্রে থ্রু ব্যবহার করতে হবে। আর এপাশ থেকে ওপাশে যেতে হয় অ্যাক্রস, যেখানে বাধা নাই, যেমন একটা খোলা মাঠ, আমি এপাশ থেকে ওপাশে যাচ্ছি, তাহলে সেটা অ্যাক্রস হবে। এটা ধান ক্ষেত হতে পারে, মরুভূমি হতে পারে। দেখবা যে একটা থ্রু আর অ্যাক্রস এর একটা পার্থক্য নিয়ে একটা ভিডিও আছে আমার প্রিপোজিশনের যে প্লেলিস্টে আছে, প্লেলিস্টে তোমরা যদি ওটা দেখো তাহলে ওই জিনিসগুলো ইজিলি শিখতে পারবে। ঠিক আছে? এটা পার্থক্যটা দেয়া আছে, সো এখানে আমি বিস্তারিত এখানে বলছি না। তাহলে প্রিপোজিশন শিখলে নেই কোনো লস। এর বুঝাতে অফ হয়, এই প্রিপোজিশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমার জীবনে যত প্রিপোজিশন ব্যবহার করবে, সবচেয়ে বেশি প্রিপোজিশন যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে অফটি। এবং এটার মিনিংটা হচ্ছে, এটা দেখো, এর বা র হবে। এটা শুধু এর না লিখে তোমরা লিখবে এর বা র হবে। তাহলে এর বুঝাতে অফ হয়, প্রিপোজিশনকে আজ করেছি জয়। তাহলে এর বুঝাতে অফ হয়, প্রিপোজিশনকে আজ করেছি জয়। এবার আমরা দেখো এই চিত্রে চলে আসি, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবে, আমি বুঝাতে পারবো ভালো করে। তাহলে এই যে আমি বলেছি সারফেস বা তল, যেটা স্পর্শ করে থাকবে, দেখো এই যে এখানে দেখো কোনো কিছু স্পর্শ করে আছে, তল আর কি, এটা স্পর্শ করে আছে, সেক্ষেত্রে অন ব্যবহার করতে হবে। সেটা কি হতে পারে? দেয়াল হতে পারে, ফ্লোর হতে পারে, সিলিং হতে পারে, তাহলে সেটা হয়ে যাবে অন দ্য ফ্লোর, অন দ্য সিলিং, অন দ্য ওয়াল, সেগুলো ক্ষেত্রে অন হয়ে যাবে। তাহলে টাচ করে থাকা, স্পর্শ করে থাকা, তাহলে সেটা কি হয়ে যাবে? অন হয়ে যাচ্ছে। আর যেখানে স্পর্শ করে নাই, তোমরা এই যে এটা দেখতে পাচ্ছ, দেখো এই যে এখানে এই জিনিসটা দেখো, অ্যাবাব ব্যবহার করতে হচ্ছে যেখানে টাচ করে নাই। ঠিক আছে? যেটা টাচ করে নাই কিন্তু উপরে, তাহলে সেক্ষেত্রে অ্যাবাব, সেটা অ্যাবাব দ্য লাইনও হতে পারে। ঠিক আছে? অ্যাবাব দ্য লাইনও হতে পারে, এরকম হতে পারে। একইভাবে যে ফ্যান ইজ মুভিং অ্যাবাব মাই হেড, দ্য ফ্যান ইজ মুভিং, ধরো একটা ফ্যান ঘুরছে অ্যাবাব মাই হেড, তাহলে জাস্ট হায়ার দেন বুঝায়, হায়ার দেন বুঝায়, তাহলে সেটা অ্যাবাব ব্যবহার করবো আমরা, হায়ার দেন। আরো ডিটেইলস আছে তোমার চ্যানেলে, আমি অ্যাবাব এবং ওভার দিয়ে একটা ভিডিও দিব, ওইটাতে তোমরা আরো বেশি বিস্তারিত দেখতে পারবে, তখন তোমাদের জন্য আরো সহজ হবে। এবার আমরা মৌলিক জিনিসগুলো একটু শিখে নেই আগে। তারপরে দেখো, যদি উপর দিয়ে গতিশীলতা বোঝায়, খেয়াল করে দেখো, উপর দিয়ে যদি গতিশীলতা বোঝায় তাহলে সেক্ষেত্রে ব্যবহার করবো হচ্ছে আমরা ওভার। উপর দিয়ে গতিশীলতা বোঝায়, আমি বলেছি চিটং এর উপর দিয়ে, ঢাকার উপর দিয়ে, বা কোনো কিছু, বা একটা দেয়াল টপকিয়ে, যেটাই হোক না কেন, সেক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হচ্ছে ওভার, সেক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে ওভার আর কি। ঠিক আছে? এটা মাথায় রাখবে, তাহলে আমাকে ব্যবহার করতে হবে ওভার। তাহলে উপর দিয়ে যদি গতিশীলতা বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব, উপর দিয়ে গতিশীলতা বুঝালে আমরা ওভার ব্যবহার করব, এটা মনে রাখবে। এটা মনে রাখবে, তাহলে আমরা এটা পেলাম। দেন এরপরে দেখো অনটু, অনটু হচ্ছে কি, যেখান থেকে তুমি বিচ্ছিন্ন হবে, ধরে নাও সহজ কথা, যেখান থেকে বিচ্ছিন্ন হবে সেটা হচ্ছে অফ, আর যেখানে গিয়ে তোমার সংযোগটা ঘটবে সেটা হচ্ছে অনটু। আমি আবারও বলছি, দেখো যেখান থেকে তুমি সংযোগটা ঘটবে সেইখানে যে অনটু হবে। ঠিক আছে? তো তুমি খাট থেকে পড়ে গেলা, তাহলে অথবা লাফ দিয়ে নামলা খাট থেকে, জাম্পড অনটু দ্য ফ্লোর, জাম্পড অনটু দ্য ফ্লোর। একইভাবে তুমি জাম্পড অনটু দ্য বেডও হতে পারে, লাফ দিয়ে তুমি বিছানার উপরে উঠলে, তাহলে তোমাকে অনটু ব্যবহার করতে হবে বা অনটু ব্যবহার করতে পারবে। তাহলে উপর দিয়ে যদি গতিশীলতা বোঝায় তাহলে তাহলে ওভার পাবো, আর যখন কোনো গিয়ে কোথাও গিয়ে সংযোগটা ঘটবে সেক্ষেত্রে অনটু। তুমি মনে করো গাছ থেকে লাফ দিয়ে নিচে নামলে, তাহলে সেটা অনটু হয়ে যাবে। আর যেখান থেকে তুমি বিচ্ছিন্ন হবে, এই যে এটা হচ্ছে যে জায়গা থেকে বিচ্ছিন্ন হবে, এটা হচ্ছে অফ। মনে করো এখান থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে এটা লাগলো, ধরে নাও এটা একটা খাট কল্পনা করো,
এটা একটা খাট, তাহলে তুমি খাট থেকে লাফ দিবা, তাহলে অফ দা বেড হবে, অফ দা বেড, কিন্তু অন টু দা ফ্লোর। আবার একইভাবে উল্টো হতে পারে, তুমি মনে করো ফ্লোর থেকে লাফ দিলা, তাহলে অফ দা ফ্লোর। তাহলে যেখান থেকে তুমি বিচ্ছিন্ন হবে, কাট অফ হয়ে যাবে, ক্রস হয়ে যাবে, যেখান থেকে তুমি ক্রস মানে বিচ্ছিন্ন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে, সেক্ষেত্রে হয়ে যাবে অফ। তাহলে অফ মানে বিচ্ছিন্ন, ঠিক আছে, অফ মানে বিচ্ছিন্ন। আর যে জায়গায় সংযোগটা ঘটবে সেটা হয়ে যাবে অন টু, সেটা হয়ে যাবে অন টু, ঠিক আছে। তাহলে এটা মাথায় রাখতে হবে, যে জায়গায় তার সংযোগটা ঘটবে সেটা আমরা অন টু ব্যবহার করব। আচ্ছা, এবার আমরা একটা জিনিস খেয়াল করি, টু এবং টুয়ার্ডস। এটা হচ্ছে ধরে নাও এই যে তোমার গন্তব্যটা, এই গন্তব্যটা দুই রকম হতে পারে। একটা হচ্ছে তোমার নির্দিষ্ট গন্তব্য, ফিক্সড, তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ এটা তুমি জানো, তাহলে সেক্ষেত্রে টু ব্যবহার করবা, ঠিক আছে। কোথায় তুমি যাচ্ছ নির্দিষ্ট গন্তব্যের ক্ষেত্রে, তাহলে সেটা টু ব্যবহার করবে। যেমন মনে করো তুমি এখন ঢাকায় যাচ্ছ, স্কুলে যাচ্ছ, কলেজে যাচ্ছ, তাহলে আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু ঢাকা, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে টু ব্যবহার করবা। অর্থাৎ আজকে থেকে মনে রাখবা, নির্দিষ্ট গন্তব্যের আগে টু, নির্দিষ্ট গন্তব্যের আগে টু, আর অনির্দিষ্ট গন্তব্যের আগে হচ্ছে টুয়ার্ডস, বা টুয়ার্ডও লিখতে পারো, এটা এসটা না দিলেও হবে, টুয়ার্ডও লিখতে পারবে, এটা মনে রাখবে। এখন অনির্দিষ্ট গন্তব্য মানে কি, তুমি জাস্ট গতি বুঝাতে, তুমি মনে করো সাগর পাড়ে দাঁড়িয়ে আছো, তো একটা প্লেন সাগরের দিকে যাচ্ছে, তাহলে তার গন্তব্য কিন্তু সাগর না, কিন্তু তোমার কাছে মনে হচ্ছে যেন সাগরের দিকে যাচ্ছে, তাহলে ওটা হবে টুয়ার্ড বা টুয়ার্ডস দ্য সি, সাগরের দিকে। তাহলে এটা অনির্দিষ্ট গন্তব্য। বা কেউ হাঁটছে, কোথায় যাচ্ছে, একটু কলেজের দিকে যাচ্ছি, স্কুলের দিকে যাচ্ছি, তাহলে এটা জাস্ট গতি বুঝাবে, মুভিং ফরওয়ার্ড বুঝাবে, সামনের দিকে যাওয়া বুঝাবে। কিন্তু যদি নির্দিষ্ট গন্তব্য হয় তাহলে টু হবে। তুমি যদি কলেজে যাও তখন তখন কিন্তু টু ব্যবহার করতে হবে। তাহলে নির্দিষ্ট গন্তব্যের আগে টু, অনির্দিষ্ট গন্তব্যের আগে টুয়ার্ড বা টুয়ার্ডস ব্যবহার করব আমরা। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো, বাইরে থেকে যখন ভিতরে যাবা তখন সেটা হচ্ছে ইনটু, বাইরে থেকে যখন ভিতরে যাচ্ছ তখন সেটা হচ্ছে ইনটু, ঠিক আছে। বাইরে থেকে ভিতরে আমি বলেছি সেটা কি হতে পারে, বা রুম থেকে, একটা রুমের ভিতরে হতে পারে, আবার তুমি বাইরে থেকে রুমের মানে ঘরে যেতে পারো। আবার তোমার কি হতে পারে, তো আমি বলেছি যে তুমি পানিতে লাফ দিতে পারো, সেটা পুকুর হতে পারে, অন্য কিছু হতে পারে, সেক্ষেত্রে ইনটু হয়ে যাবে। তার মানে ভিতরে যেটা প্রবেশ করা বোঝাতে, সেক্ষেত্রে তোমাকে ইনটু ব্যবহার করতে হবে, ভিতরে প্রবেশ করা, তাহলে বাইরে থেকে ভিতরে, সেক্ষেত্রে ইনটু ব্যবহার করবা। আর ভিতর থেকে যখন বাইরে যাবা, ভিতর থেকে যখন বাইরে চলে যাবা তখন সেটা আউট অফ হয়ে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, বাইরে থেকে ভিতরে হচ্ছে ইনটু, আর ভিতর থেকে বাইরে যেটা সেটা হয়ে যাবে আউট অফ, ঠিক আছে, আউট অফ হয়ে যাবে। তাহলে হি ইজ গোয়িং আউট অফ দ্য রুম, আউট অফ দ্য রুম, তাহলে ঘরের বাইরে চলে যাচ্ছে, সেটা আমরা আউট অফ ব্যবহার করব। আর বাইরে থেকে ভিতরে যেটা ব্যবহার করব সেটা আমরা ইনটু ব্যবহার করব, ঠিক আছে। তবে আমি তোমাদের একটা কথা বলে নেই, সেটা একটু খেয়াল করবা, যে এখানে একটু এই জিনিসটা একটু খেয়াল করো, যে আমি একটু লিখে দিচ্ছি, দেখো, সেটা হচ্ছে এন্টারের সাথে প্রবেশ করা অর্থে ইনটু ব্যবহার করা যাবে না। এন্টারের সাথে প্রবেশ করা অর্থে ইনটু ব্যবহার করা যাবে না, এটা একটু মনে রাখবে। তাহলে এন্টার ইনটু লিখতে পারবো না প্রবেশ করা অর্থে, তাহলে প্রবেশ করা অর্থে এন্টারের সাথে ইনটু ব্যবহার করা যাবে না, শুধু এন্টার ব্যবহার করতে হবে, ঠিক আছে। এন্টার, হি এন্টার্ড দ্য রুম, হি এন্টার্ড দ্য রুম, কিন্তু গো ইনটু বলতে পারবে, গো ইনটু বলতে পারবে, ঠিক আছে। গো ইনটু ব্যবহার করা যাবে, গো ইনটু ব্যবহার করা যাবে। তবে হ্যাঁ, কতগুলো ফ্রেজাল ভার্বের মতো আছে, যেমন এন্টার ইনটু কনভারসেশন হতে পারে, ঠিক আছে, এন্টার ইনটু ডিসকাশন হতে পারে, ঠিক আছে। তাহলে তোমার যেটা এন্টার ইনটু, যেটা অর্থাৎ এন্টার ইনটু, তুমি কথা বলছো মনে করো, তাহলে সেখানে জয়েন করতে মানে তুমি কোন একটা বিষয়ে তুমি কথা বলছো, আরেকজন সেই কথায় জয়েন করলো, সেক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারো যে তোমার এন্টার ইনটু কনভারসেশন। তাহলে এন্টার ইনটু কনভারসেশন হতে পারে, এন্টার ইনটু ডিবেট হতে পারে, এন্টার ইনটু ডিসকাশন হতে পারে, ঠিক আছে। তাহলে এন্টার ইনটু ডিবেট হতে পারে, এন্টার ইনটু কনভারসেশন হতে পারে, ঠিক আছে। কিন্তু এন্টার ইনটু দ্য রুম, এটার ক্ষেত্রে এন্টার ব্যবহার করা যাবে না। এরকম ইংরেজিতে কিছু শব্দ আছে যাদের পরে প্রিপোজিশন বসে না, ওই শব্দগুলো তোমরা একটু শিখে নেবে ভালো করে, যে যাদের সাথে আমরা ইংরেজি ভাষায় কি করব না, যে ওয়ার্ডগুলোর সাথে প্রিপোজিশন ব্যবহার করব না। যেমন ডিসকাস, আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার বলা যাবে না, আই এম গোয়িং টু ডিসকাস দ্য ম্যাটার, আই এম গোয়িং টু ডিসকাস দ্য ম্যাটার, তাহলে সেটা ব্যবহার করা যাবে না। তাহলে আমার ওই বিষয়গুলো একটু ভালো করে আলোচনা করবো, তাহলে তোমার জন্য সহজ হবে। আচ্ছা, দেন এরপরে দেখো, আশা করি এটা বুঝতে পেরেছো। আর এরপরে দেখো, এই যে যদি কোনো কিছু এখানে যদি নিচে মনে করো, এই যে এটা নিচের দিকে মনে করো, নিচে এটা, এই যে নিচে কোনো কিছু মনে করো, এখানে একটা একটা বল, একটা বিড়াল, কোনো কিছু এখানে বসে আছে, তাহলে সেটাও আন্ডার। আবার নিচ দিয়ে যদি গতিশীলতা বোঝায়, এটাও কিন্তু আন্ডার। তাহলে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, দুইটা হতে পারে, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, অথবা দ্য ক্যাট ইজ গোয়িং আন্ডার দ্য টেবল। তাহলে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল অথবা দ্য ক্যাট ইজ গোয়িং আন্ডার দ্য টেবল, দুটেই রাইট, ঠিক আছে। তাহলে এই মৌলিক বিষয়গুলো একটু খেয়াল করবে। তাহলে ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, দ্য ক্যাট ইজ গোয়িং আন্ডার দ্য
টেবল সেটাও ব্যবহার করতে পারবে। আর আমি বলেছি যেটা স্তর লেভেল যেটা সেটা আমরা আগেই বলেছি যে লেভেল যেটা সেক্ষেত্রে তুমি এটা কি ব্যবহার করবা বিলো ব্যবহার করবা। ঠিক আছে, জাস্ট এটা মাত্রা বুঝাবে, মাত্রা, এই আর কিছু না। স্তর বুঝাবে কোনো কিছু থেকে নিচে বুঝাবে স্তর, সেক্ষেত্রে আমরা বিলো ব্যবহার করব। তাহলে বিলোর ক্ষেত্রে মনে রাখবা যে লেভেল ইন্ডিকেট করবে, মাত্রা ইন্ডিকেট করবে আর কি। ঠিক আছে, যেমন তোমরা পরীক্ষার হলের ভিতরে কোনো একটা মানে বর্ণনা দেওয়ার পরে বলো দ্য পিকচার ইজ গিভেন বিলো, বা যে বর্ণনাটা নিচে দেওয়া হলো গিভেন বিলো আর কি। ঠিক আছে, বা তোমার এই যে এক্সপ্লেনেশন ইজ গিভেন বিলো, এবার এটাও বলতে পারো এক্সপ্লেনেশন ইজ গিভেন বিলো, নিচে দেওয়া হয় বা হলো বা ওয়াজ গিভেন বিলো। তাহলে এই বিলো হচ্ছে স্তর, লেভেল বুঝায়, স্তর বা লেভেল বুঝায়, তাহলে সেক্ষেত্রে আন্ডার ব্যবহার করবে। দেন এরপরে দেখো এই চিত্র দিয়ে আমি তোমাদের একটা জিনিস বুঝাই যে অ্যাক্রস এবং থ্রুর পার্থক্যটা অনেকে ভালো করে বুঝে না। সেক্ষেত্রে মনে রাখবে এই যে দেখো এটা একটা খোলা মাঠ চিন্তা করো, তুমি এটা একটা খোলা মাঠ চিন্তা করো। তাহলে এই মাঠ থেকে তুমি এইদিকে কোথাও যাবে, তাহলে চিন্তা করে দেখো যে এই মাঠ দিয়ে ধরো এদিক দিয়ে এখানে যেতে পারো, আবার কেউ এখান দিয়ে এখানে যেতে পারে, কেউ আবার এখান থেকেও কিন্তু এখানে এদিকে যেতে পারে। যেখানেই যাও না কেন তাহলে এগুলোর ক্ষেত্রে তোমার অ্যাক্রস ব্যবহার করতে হবে। তাহলে কথাগুলো খেয়াল করো, এগুলোর ক্ষেত্রে তোমার অ্যাক্রস ব্যবহার করতে হবে, কারণ এখানে কোনো ধরনের বাধা নাই। আবার কেউ এখান থেকে শুরু করে এদিকেও যেতে পারে, কেউ এখান থেকে শুরু করে এদিকেও যেতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে এগুলোর ক্ষেত্রে কোনো বাধা নেই। তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, আমরা তাহলে এই ধরনের যে কোনো ক্ষেত্রে আমরা অ্যাক্রস ব্যবহার করব, অ্যাক্রস ব্যবহার করব। সেটা মরুভূমি হতে পারে, খোলা মাঠ হতে পারে, এমনকি এটা একটা নদী হতে পারে, সাগর হতে পারে। ঠিক আছে, তাহলে অ্যাক্রস দ্য সি, অ্যাক্রস দ্য রিভার, অ্যাক্রস দ্য ডেজার্ট, সেগুলোর ক্ষেত্রে অ্যাক্রস ব্যবহার করতে হবে। ঠিক আছে, আর থ্রু হচ্ছে যেখানে বাধা আছে, তাহলে মনে করো এটা একটা জঙ্গল, তাহলে এখানে গাছ আছে, এখানে গাছ আছে, তুমি এটা যাবা এদিক দিয়ে যাবা, তাহলে সেক্ষেত্রে তোমাকে কি ব্যবহার করতে হবে, তখন তোমাকে থ্রু ব্যবহার করতে হবে। বা একটা টানেল মনে করো, তাহলে ঠিক আছে মনে করো এটা একটা পাইপের মধ্যে দিয়ে যাচ্ছ, মনে করো এটা পাইপ, এটা তুমি এর ভিতর দিয়ে যাচ্ছ, এর ভিতর দিয়ে যাচ্ছ, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, সেক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে থ্রু। তাহলে যেখানে বাধা আছে সেটা থ্রু, আর বাধা না থাকলে সেটা কি হয়ে যাবে, তাহলে অ্যাক্রস ব্যবহার করতে হবে। এটা মাথায় রাখবে, এটা অ্যাক্রস ব্যবহার করতে হবে। তাহলে এটা যেটা বাধা থাকবে না সেটা আমরা কি ব্যবহার করব, অ্যাক্রস ব্যবহার করতে পারি। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে তোমাদের জন্য সহজ হবে অ্যাক্রস। আর যদি বাধা না থাকে তাহলে আমি বলছি থ্রু ব্যবহার করতে হবে। আচ্ছা, এরপরে তোমাদের যেটা একটা আলোচনার বিষয় ছিল সিন্স। ঠিক আছে, সিন্স এবং ফর আমি একটা টাইম রেখা অঙ্কন করে তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবা। ধরে নাও আমি একটা টাইম রেখা অঙ্কন করলাম, মনে করো এটা একটা সময়ের রেখা এটা। তাহলে শুরুটা এখান থেকে মনে করো, এখান থেকে শুরু হয়েছে, তাহলে মনে করো যে এটা হচ্ছে শুক্রবার, ফ্রাইডে, এটা মনে করো এটা ফ্রাইডে, তাহলে এটা কিন্তু চলমান সময়। মনে করো এটা সোমবার, এখন সোমবার, মঙ্গলবার, বুধবার, যাই হোক না কেন, আমি যখন বলবো শুক্রবার থেকে, তাহলে এই তখন কি ব্যবহার করতে হবে, তখন ব্যবহার করতে হবে সিন্স। তাহলে সিন্স মানে হচ্ছে স্টার্টিং পয়েন্ট, সিন্স মানে হচ্ছে স্টার্টিং পয়েন্ট, যেখান থেকে শুরু। দেখবে টেলিভিশনে একসময় বিজ্ঞাপন দিত রক্সি পেইন্ট, সে 1953 সাল থেকে। ঠিক আছে, সিন্স 2000, 2000 সাল থেকে। তাহলে 2000 সাল থেকে বা হতে, দুইটাই বলতে পারে। আমি বলেছি এটা বাংলা অর্থ দুইটা হয়, হতে বা থেকে, হতে বা থেকে। আর ফর হচ্ছে ধরে নাও এটা মানে তোমার 2000 সাল, এখন 2021 সাল, তাহলে আমি যদি বলি যে 21 বছর ধরে, তাহলে ধরে নাও আমি এটা ধরে নাও এই সময়টা হচ্ছে এখন এখানে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে 2021। তাহলে আমি মেপে দেখলাম কয় বছর হলো, 21 বছর ধরে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা মেজারমেন্ট করে যে টাইমটা পেলাম, এটা হচ্ছে এটার বাংলা অর্থ হয়ে যাবে ফর। তখন বাংলা অর্থ হবে ধরে বা যাব। আর ফরের আরেকটা মিনিং বলেছি জন্য, যেটা আমি ওখানে বলেছিলাম, বুঝতে না পারলে আবার একটু দেখো আমি কি বুঝাতে চাচ্ছিলাম। তাহলে খেয়াল করে দেখো যে এই জায়গাটা কি বুঝাতে চাচ্ছে, তাহলে যেখানে কি আছে শুরু থেকে শেষ পর্যন্ত, এই পুরোটা যখন আমি করে ব্যবহার করব তখন সেটা ব্যবহার করব হচ্ছে ফর। আর যেখানে শুধুমাত্র শুরুটাকে ইন্ডিকেট করব সেখানে ব্যবহার করব হচ্ছে সিন্স। তাহলে এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। তাহলে আমি যদি বলি শুক্রবার থেকে সিন্স ফ্রাইডে, কিন্তু 3 দিন ধরে, তাহলে ফর 3 ডেজ, ফর 3 ডেজ, 3 দিন ধরে ফর 3 ডেজ। তাহলে যেখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেয়া থাকবে, আমি মেপে যে টাইমটা বলবো সেটা হচ্ছে ফর। এখন বলো যে আমি সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করছি, তাহলে সিন্স হবে। আর তুমি যদি বলো 5 ঘন্টা ধরে, 6 ঘন্টা ধরে, শুরু আছে শেষও আছে, অর্থাৎ পুরোটা মেপে যে টাইমটা বলবা বাংলা অর্থ হবে ধরে বা যাব। আবারও বলছি বাংলা অর্থ হবে ধরে বা যাব। দেন এই উদাহরণটা একটু খেয়াল করে নাও, তোমাদের ইতিমধ্যে আমরা এই জায়গাটা পেয়েছিলাম, দেখো এই উদাহরণটা একটু দেখে নাও। সেটা আমরা হচ্ছে যে যদি বাড়ি নাম্বার উল্লেখ না থাকে, শুধু রোড যদি থাকে, তাহলে আমরা অন ব্যবহার করব, যেটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকে একটু রিভিউ করে নাও। হি লিভস অন জাকির হোসেন রোড, সেটা একটা পাচ্ছে। আর একটা হচ্ছে হি লিভস এট 75 জাকির হোসেন রোড। তার মানে যখন আমি বাড়ি নাম্বার উল্লেখ করে দিলাম তখন সেখানে অ্যাড ব্যবহার করতে হবে, এটা মাথায় রাখবে, তখন অ্যাড ব্যবহার করবা। আর যখন তুমি জাস্ট রোড রোড বলবা তখন অন ব্যবহার করবা, তখন অন ব্যবহার করবা।
আর এখানে আরেকটা বিষয় যেটা আমরা কিছুক্ষণ আগে আমি বলেছি তোমাদেরকে বললাম, এই যে দেখো হে এন্টার্ড যেটা বললাম, এই যে এখানে কোনো প্রিপোজিশন দেয়া যাবে না। হি এন্টার্ড দ্য রুম, ইনটু ব্যবহার করা যাবে না, কারণ প্রবেশ করা অর্থে এন্টারের সাথে ইনটু বসে না। কিন্তু হি ইজ গোয়িং ইনটু দ্য রুম, এটা ঠিক আছে, হি ইজ গোয়িং ইনটু দ্য রুম, এখানে কিন্তু ইনটু দিতে হবে। এখানে ইনটু না দিলে আবার কি হয়ে যাবে দেখো, এখানে ইনটু না দিলে কিন্তু কি হবে, ভুল হবে, এখানে ইনটুটা ব্যবহার করতে হবে। আবার ফ্রেজাল ভার্ব বলেছি কিছু, এন্টার ইনটু এগ্রিমেন্ট, এন্টার ইনটু ডিসকাশন, এন্টার ইনটু ডিবেট, কনভারসেশন, এই যে এন্টার ইনটু এগ্রিমেন্ট, এক্ষেত্রে এন্টারের সাথে তুমি ইনটু ব্যবহার করতে পারবে। এই হচ্ছে। আর এই যে চারটা, গত ক্লাস আমরা একটা প্রভাত, দুপুর, গোধূলি, রাত, এই চারটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, এটা একটু দেখে নাও। তাহলে চারটা বিষয়, তাহলে মোটামুটি আমরা বেসিকের অনেকগুলো বিষয় আমরা এখানে আলোচনা করেছি। আর তোমাদের আমি আরেকটা কথা বলেছিলাম, একটু খেয়াল করে দেখো, যে গত ক্লাসের সাথে যদি মিলিয়ে দেখো, বা আজকে একটা কথা বলেছি আমি যে কিছু ওয়ার্ডের সাথে প্রিপোজিশন বসে না, যেমন ডিসকাস অ্যাবাউট ইট বলা যাবে না, বলতে হবে ডিসকাস ইট। ঠিক আছে, ডিসকাস সামথিং উইথ সামবডি, ডিসকাস সামথিং উইথ সামবডি, ডিসকাস সামথিং উইথ সামবডি। ঠিক আছে, এটা বলা যাবে। যেমন ডিসকাস দ্য প্রবলেম উইথ মি, ঠিক আছে, ডিসকাস দ্য প্রবলেম উইথ মি। ডিসকাস সামথিং, সামথিং এর আগে কোনো প্রিপোজিশন দেওয়া যাবে না, এই সামথিং এর আগে কোনো প্রিপোজিশন দেওয়া যাবে না। তাহলে ডিসকাস সামথিং উইথ সামবডি। আচ্ছা, এটা একটা পেলাম। তারপরে দেখো আরো কিছু আছে প্রিপোজিশন এখানে আছে, এই যে যেটা আমরা আগেই বলেছি যে তোমার ক্লক টাইমের আগে, আমরা যেটা গত ক্লাসে আলোচনা করেছি, ক্লক টাইমের আগে অ্যাড ব্যবহার করতে হবে। আর তারিখ বা বারের আগে অন, অন ফ্রাইডে, অন ইট ডে, ঠিক আছে, অন ইট ডে, অন ফ্রাইডে, এগুলোর ক্ষেত্রে অন। আর এখানে একটা টেকনিক, ছোট্ট একটা টেকনিক দেয়া আছে, এটা একটু মনে রাখবা, সেটা হচ্ছে যে ডে ডে, এটা যেটা মনে রাখবা, দেখো যে ডিডি যেটা আমরা বলি, ডেট এবং ডে, এই দুটো শব্দ মনে রাখবা। ডিডি দিয়ে তুমি মনে রাখবা ডেট এবং ডে এর ক্ষেত্রে অন হয়, তাহলে সবচেয়ে সহজ কথা, ডে এবং ডেটের ক্ষেত্রে অন হয়। যেমন অন ইট ডে যখন বলবো অন ইট ডে, ঈদের সময় যখন বলবো অ্যাট ঈদ, ফেস্টিভ্যাল হলে অ্যাট হয়ে যায়। কবিতায় আছে, তোমরা কবিতাতে আরেকবার একটু পড়ে নাও, ফেস্টিভ্যালে অ্যাট, নম্বরেও অ্যাট, উইথ হয় বস্তুতে, এইভাবে প্রিপোজিশন শিখবে আনন্দ আর ফুর্তিতে। এই যে দেখো নম্বরেও অ্যাট, ওই যে ইন অ্যাট গত ক্লাসে বলেছি, সাকিব আল হাসান 3 নম্বর পজিশনের নামে, সেক্ষেত্রে ইন ব্যবহার করেছি। আর এই যে দেখো কলম দ্বারা যদি বুঝায় তাহলে উইথ এ পেন, উইথ এ পেন, কিন্তু দুটি ব্যতিক্রম আছে, এই দুটি আলাদাভাবে শিখে নাও। দুটি ব্যতিক্রম আছে কলম দ্বারা, ইন ইঙ্ক বা ইন পেন্সিল, ইন ইঙ্ক অথবা ইন পেন্সিল। তবে এভাবেও লেখা যাবে উইথ এ পেন্সিল, আর্টিকেল দিলে উইথ দেওয়া যাবে, আর্টিকেল না দিলে এই দুটো ফিক্সড মুখস্থ করে ফেলবা, কালি দ্বারা ইন ইঙ্ক, আর পেন্সিল হচ্ছে ইন পেন্সিল। আর উইথ এ পেন হতে পারে, উইথ এ স্টিক হতে পারে, লাঠি হতে পারে, বস্তু জাতীয় যে কোনো কিছুই হতে পারে, সেক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করব। তাহলে বস্তুগত উপকরণের ক্ষেত্রে উইথ ব্যবহার করব। আচ্ছা, এবার আমরা 200 এর বইটাতে আবার একটু যাচ্ছি, এখানে কিছু জিনিস আছে একটু দেখবো। দেখো এই যে এখানে কতগুলো মিনিং দেয়া আছে তোমাদের জন্য, এটা একটু তোমরা এই যে ব্যাখ্যাগুলো, আমরা যে কতগুলো ব্যাখ্যা আমি দিলাম, এই ব্যাখ্যাগুলো এখানে আছে, দেখো একটু পড়ে দেখবা নিজেরা। আর কিছু কিছু বিষয় আছে যে আমি একটু রিভিউ করে দিচ্ছি, সেটা হচ্ছে রাস্তা বরাবর যাওয়া। রাস্তা বরাবর গেলে, মনে করো রাস্তা দিয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে অ্যালং, অ্যালং দ্য রোড, অ্যালং দ্য রোড হয়ে যাবে। আর এগুলো আমি আলোচনা করেছি, সেক্ষেত্রে আর এখন নতুন করে আলোচনা করছি না। আউটসাইড মানে বাইরেই, মনে করো সে বাইরে অপেক্ষা করছে, হি ইজ ওয়েটিং ফর মি আউটসাইড দ্য বিল্ডিং বা আউটসাইড মাই হাউস, তাহলে বাইরে, ভিতরে আসেনি কিন্তু, তাহলে সেটা হচ্ছে আউটসাইড, সেটা হচ্ছে আউটসাইড। আর উপরের দিকে যাওয়া, সেক্ষেত্রে আমরা একটু চিত্রের আকারে দেখতে পারি, যে মনে করো যে এখানে যদি আমরা এভাবে লিখি, যে মনে করো এই যে এভাবে তীর্যকভাবে উপর দিকে যাচ্ছে, তাহলে আপ, সিঁড়ি দিয়ে উপরে উঠে যাওয়া, পাহাড়ের উপর দিকে যাওয়া, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপ। তাহলে উপর দিয়ে যাওয়া আপ, আবার নিচের দিকে আসা কিন্তু ডাউন, তাহলে এটা একটু মনে রাখবা, নিচের দিকে আসা হচ্ছে ডাউন, আর উপর দিকে যদি যাও তাহলে হচ্ছে আপ। তাহলে উপর দিকে যাওয়াটা আপ, নিচের দিকে আসাটা ডাউন, ঠিক আছে, নিচের দিকে আসাটা ডাউন, আর উপরের দিকে যাওয়াটা হচ্ছে আপ। তাহলে পাহাড় বা যে কোনো মানে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাওয়া, আপ দ্য স্টেয়ার, আপ দ্য হিল, আর নিচে নেমে আসা ডাউন, নিচে নেমে আসা হচ্ছে ডাউন। এই যে আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন। তাহলে অ্যাক্রস ওভার, এগুলো মোটামুটি তোমরা বুঝেছো। পাস্ট মানে অতিক্রম করে যাওয়া। ধরে নাও এখানে একটা বিল্ডিং, এই যে এখানে একটা বিল্ডিং আছে, তুমি এটা ধরে নাও, এই যে তুমি এখান থেকে যাচ্ছ, এটা রাস্তা, তুমি এখানে একটা বিল্ডিং আছে বা স্কুল আছে, তুমি এটাকে অতিক্রম করে যাচ্ছ, এই রাস্তা দিয়ে অতিক্রম করে যাচ্ছ, তাহলে সেক্ষেত্রে পাস্ট ব্যবহার করবে। এই যে দেখো, আই এম গোয়িং পাস্ট সাউথ এশিয়ান কলেজ, এরকম এই পাস দিয়ে আমি যাচ্ছি আর কি। আর নদীতে পানিতে ডাইভ দিয়েছি, দেখো ইনটু, এটা ইনটু এর ব্যবহার আগেই বলেছি। আর দ্য ক্যাট জাম্পড অনটু দ্য টেবল, ওই যে ভিতরে ঢুকে যায়নি, জাস্ট কি তোমার উপর থেকে গতিশীলতা বোঝাচ্ছে, সেক্ষেত্রে অনটু, যেখানে গিয়ে তার সংযোগটা ঘটবে, সংযোগ ঘটার পরে সেক্ষেত্রে কিন্তু অন দ্য টেবল হয়ে যাবে। যখন ক্যাট জাম্প দেওয়ার পরের অংশটা কি হয়ে যাবে, অন দ্য টেবল, সিটিং অন দ্য টেবল। হি ইজ গেটিং আউট অফ দ্য বার, বাইরে বের হয়ে আসলে সেক্ষেত্রে কি ব্যবহার করবা, আউট অফ ব্যবহার করবা। তারপরে স্কুলে যাওয়ার নির্দিষ্ট গন্তব্যের আগে কি ব্যবহার করবা, টু ব্যবহার করবা। আর অনির্দিষ্ট গন্তব্যের আগে টুয়ার্ডস বা টুয়ার্ড, এটাও আমি বলেছি।
আচ্ছা, এখানে একটা কথা মনে রাখবেন, কোথাও থেকে উৎস বুঝালে ফ্রম হয়, সোর্স বা উৎস যদি বুঝায় তাহলে ইংরেজিতে ফ্রম ব্যবহার করতে হয়। আই কেম ফ্রম ঢাকা, আই কেম ফ্রম ঢাকা। ঠিক আছে? আবার কোনো তুমি বিপদে আছো, কোনো একটা অবস্থায় কন্ডিশনে আছো, সেক্ষেত্রে ইন ব্যবহার করবা। এটা দেখবা যে প্রিপোজিশনের যে আমার বইটা আছে এখানে প্রিপোজিশনের আরো ইন ডিটেইলস কিছু জিনিস আলোচনা করেছি, সেটা পাবা ওখানে। তাহলে আই এম ইন ডেঞ্জার, আমি বিপদে আছি। আই এম ইন প্রবলেম, আই এম ইন ডেঞ্জার, সেক্ষেত্রে তুমি ইন ব্যবহার করতে পারবা। ঠিক আছে, ইন ব্যবহার করবা। আর যখন আমরা লোকেশন ইন্ডিকেট করবে, পজিশন, লোকেশন, পয়েন্টকে ইন্ডিকেট করবে, তখন আমরা অ্যাট ব্যবহার করবো। যেমন অ্যাট মাই অফিস, তুমি কিন্তু আই এম ইন দ্য অফিসও বলতে পারো, তখন বুঝাবে এরিয়া। আই এম ইন মাই অফিস সেটা এরিয়া বুঝাবে, আর আই এম অ্যাট মাই অফিস এটা হচ্ছে আমার লোকেশন বা পয়েন্টকে বুঝাচ্ছে। আর কোথাও থেকে কোথাও চলো, কোথাও আগুন লাগলো, তুমি দৌড়িয়ে সরে গেলে, তাহলে কি হয়ে যাবে? অ্যাওয়ে ফ্রম। কোথাও আগুন লেগেছে, তুমি দৌড়িয়ে মারামারি ঘোরাঘুরি হচ্ছে, তুমি ওখান থেকে চলে যাচ্ছ, তাহলে সেক্ষেত্রে হচ্ছে অ্যাওয়ে ফ্রম। ঠিক আছে? আর এগেইনস্ট মানে বিরুদ্ধে, অথবা তুমি দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছো, সেক্ষেত্রে কিন্তু লিন এগেইনস্ট হয়, তোমরা জানো লিন এগেইনস্ট হয়। তাহলে কারো বিপক্ষে বা বিপরীতে, তাহলে সেক্ষেত্রে এগেইনস্ট ব্যবহার করতে হয়, যেমন আই এম এগেইনস্ট ইউ, আমি তোমার বিরুদ্ধে আছি। আর বিপরীত পাশে হচ্ছে যে তুমি মনে করো যে অপোজিট, অপোজিট সাইডটা যেটা, যে মনে করো যে খেয়াল করে দেখো যে ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে। মনে করো আমার সামনে একটা তোমার একটা বাস যাচ্ছে, অর্থাৎ বাস যাচ্ছে বা একটা সিএনজি যাচ্ছে, আমি পিছিয়ে পিছিয়ে আরেকটা সিএনজি তে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কি হবে? ওই সিএনজিটা হবে আমার ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ। সেটা দেখবা যে আমি ওই যে প্রিপোজিশনের বইতে কিছু ছবি দিয়েছি, ছবিটা যদি তুমি আরো দেখো তাহলে এটা ইমেজ আকারে, তাহলে তোমার জন্য আরো সহজ হবে, এটা বুঝতে পারবা ভালো করে। ঠিক আছে? তাহলে এটা একটা ইম্পর্টেন্ট। তাহলে যেটা, আর অপোজিট মানে হচ্ছে যে বিপরীত, অর্থাৎ মুখোমুখি সংঘর্ষ হয়ে গেল। মনে করো সিএনজিও আসতেছে ওদিক থেকে, আমিও এদিক থেকে যাচ্ছি, তাহলে এই দুটো হবে তখন অপোজিট, বিপরীত অংশটুকু আর কি। তাহলে সামনের একটা জিনিস, বিপরীত আরেকটা জিনিস। ঠিক আছে? আমরা অনেক সময় টেবিলে কি করি, ও ওই টেবিলে বসতেছে, ওই ওই পাশে, আমি এই পাশে বসি, তাহলে আমরা দুজন মুখোমুখি, দ্যাট ইজ অপোজিট। ঠিক আছে? আর এমনিতেই মনে করো যে স্কুল কলেজে আমরা যেভাবে বসি, এক সারিতে আমরা বসি, আরেক সারিতে সামনে আরেকজন বসে, এটা হচ্ছে ইন ফ্রন্ট অফ, সামনে, ওটা ইন ফ্রন্ট অফ সামনে। আর পিছনে হচ্ছে বিহাইন্ড, এটা তো বুঝতেই পারছো, পিছনে হচ্ছে বিহাইন্ড। আর সবচেয়ে যে প্রিপোজিশনটি বেশি আসে সেটা আমরা এখন দেখবো, এই যে এই মিনিংটা একটু খেয়াল করবে, সারা জীবন মনে রাখবে এই তিনটা প্রিপোজিশন, বোর্ড পরীক্ষাগুলোতেও, বিশেষ করে বাস্তব জীবনে তো লাগবেই, বোর্ড পরীক্ষাগুলোতে এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে। সেটা হচ্ছে এর বুঝাতে র হয়, এর বুঝাতে অফ হয়, বুঝাতে প্রিপোজিশন অফ ব্যবহার করতে হয়, এর বা র মনে রাখবে, এটা শর্টকাটে, এর সাথে রটাও যোগ করে নিবা, তাহলে এর বা র বুঝাতে ইংরেজিতে অফ হয়। যেমন এ টিচার ইজ অ্যান আর্কিটেক্ট অফ এ নেশন, একটি জাতির, ঠিক আছে, নির্মাতা, শিক্ষক হচ্ছে একটি জাতির নির্মাতা। যেভাবে বঙ্গবন্ধুর ভাষণের মধ্যে আছে, বাংলার মানুষ, যে কি, ঢাকার মানুষ, চট্টগ্রামের মানুষ, রাজশাহীর মানুষ, বা বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, এটা বাংলা মানুষ তার অধিকার চায়, এই ধরনের এর বুঝাতে ইংরেজিতে কি করতে হবে? অফ ব্যবহার করতে হবে, অফ ব্যবহার করতে হবে। ঠিক আছে? ঢাকার মানুষ, এভাবে দ্য পিপল অফ ঢাকা, ঢাকার মানুষ। অন্তস্থ আয়াতে এটাও পরীক্ষা বেশি আসে ইন, সেক্ষেত্রে ইন ব্যবহার করতে হয় অন্তস্থ আয়াতে, এটা ক্ষেত্রে ইন ব্যবহার করতে হয়, যেমন ইন দ্য পিকচার, ইন হিস্ট্রি, ইন দ্য চাইল্ডহুড। ঠিক আছে? ইন মাই লাইফ, অনির্দিষ্টতাকে ইন্ডিকেট করাটা। আরেকটা হচ্ছে যেখানে, যেমন গ্রাম, কোন গ্রাম এটা বলেনি, তাহলে বলবে ইন এ ভিলেজ, ইন এ ফ্ল্যাট, ইন এ ডিকশনারি, ইন এ বুক। ঠিক আছে? ইন এ রিপোর্ট। তাহলে কোনো স্পেসিফিকেশন থাকবে না, তখন তুমি কিন্তু ইন ব্যবহার করবে, তখন কিন্তু তুমি ইন ব্যবহার করবে। আর এক্ষেত্রে আরো কিছু বিষয় আছে, এটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব, অর্থাৎ বিটুইন এবং অ্যামাং থেকে, এটা পরের অংশটুকু আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো থাকো তোমরা, পরবর্তী ক্লাসের জন্য ইনশাআল্লাহ আশা করি সবগুলো ক্লাস তোমরা মনোযোগ দিয়ে দেখবে, এবং তোমাদের যদি কমেন্ট থাকে বা কোনো কিছু জানার থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশন যেটা, সেখানে কমেন্ট করে জানাবে। এবং এছাড়াও ইউটিউব, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক যে তোমার পেজ আছে, সেখানেও তোমরা ইনবক্স করে জানাতে পারো, গ্রুপে পোস্ট করতে পারো। আর তোমাদের এই 200 এর নিয়ে আর কোনো কিছু জানার আছে কিনা, বা কোনো এক্সক্লুসিভ কোনো কিছু জানতে চাও কিনা, সেই বিষয়টা তুমি জানাতে পারো। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।